এর কিছুদিন পরেই তারা বারাণসী ঘোষ স্ট্রিটের বাড়ি ছেড়ে চলে এলেন জেলেটোলায়। আর সেখানে এসেই গোপেন মল্লিকের জীবনে ঘটল এক অভূতপূর্ব ঘটনা। আজ আমরা আমাদের এই ছোট্ট পর্বটির মাধ্যমে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কিছুদিন আগে একটি পর্বে সুরকার শ্রী গোপেন মল্লিক এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা একটি ছোট্ট কাহিনী পরিবেশন করেছিলাম। আপনারা অনেকেই শ্রী গোপেন মল্লিক সম্পর্কে কমেন্টে আমাদের বেশ কিছু তথ্য জানিয়েছেন। আবার অনেকে আমাদের অনুরোধ করেছিলেন এই অসামান্য সুরকারকে নিয়ে আরো কোনো পর্ব করতে। সেই অনুরোধকেই সম্মান জানিয়ে আজকের পর্বে আমরা শ্রী গোপেন মল্লিক সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গোপেন মল্লিক জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার বারাণসী ঘোষ স্ট্রিটে। তার পিতাও ছিলেন সুগায়ক। গোপেন মল্লিক শৈশবে ছিলেন কমলা হাই স্কুলের ছাত্র। তিনি যখন ক্লাস 6-এ পড়তেন তখন থেকেই সঙ্গীতের প্রতি তিনি প্রবল আকর্ষণ অনুভব করেন, যদিও সেই বিষয়ে তাকে ভীষণ উৎসাহ দিতেন তার বাবা। এর কিছুদিন পরেই তারা বারাণসী ঘোষ স্ট্রিটের বাড়ি ছেড়ে চলে এলেন জেলেটোলায়। আর সেখানে এসেই গোপেন মল্লিকের জীবনে ঘটল এক অভূতপূর্ব ঘটনা। জেলেটোলাতে তখন থাকতেন কাজী নজরুল ইসলাম। অল্প দিনের জন্য হলেও কাজী নজরুল ইসলামের দুর্লভ সান্নিধ্য লাভ করেছিলেন শ্রী গোপেন মল্লিক। সেই দুর্লভ সান্নিধ্য গোপেন বাবুর জীবনে সম্পদ হয়ে রইল। এরপর তারা জেলেটোলা থেকে চলে এলেন দক্ষিণ কলকাতায়। 1934 সালে সত্যভামা ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাশ করলেন গোপেন মল্লিক। স্কুলে পড়াকালীনই তিনি গান গাইতেন। কিশোর গোপেন মল্লিকের গান শুনে কলকাতা বেতারে তাকে নিয়ে গেলেন বেলা হালদার। এর কিছুদিন পর তিনি ডাক পেলেন সেনোলা রেকর্ড কোম্পানি থেকে। এই সময়ে তিনি সুবল দাশগুপ্তের সংস্পর্শে আসেন। সুরকার রামচন্দ্র সেনের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। এরপর তার সাথে পরিচয় ঘটে শ্রী দুর্গা সেনের। তারপর থেকেই শুরু হয়ে যায় গোপেন মল্লিকের সঙ্গীত জীবন। 1940 সালে তিনি যোগ দেন গ্রামোফোন কোম্পানিতে। সেখানকার তিনি ছিলেন হিন্দি কাওয়ালি গানের শিক্ষক। তারপর তিনি টুইন রেকর্ডে বাংলা গানের সুর দিতে শুরু করেন। এরপর তিনি কলম্বিয়া রেকর্ড কোম্পানিতে ট্রেনার হিসেবে কাজ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই তার কাছে গান শেখেন এবং তার সুরে গান করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সত্য চৌধুরী, অপরেশ লাহিড়ী, শচীন গুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়, গৌরী কেদার ভট্টাচার্য, রেখা মিত্র প্রমুখ। এই রেখা মিত্রই পরবর্তীকালে গোপেন মল্লিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রেখা মল্লিক হন। 1940 সাল থেকেই তিনি কমল দাশগুপ্তের সহকারী হিসেবে কাজ শুরু করেন। স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম সুরসৃষ্টি যে ছবিতে, সেই ছবিটির নাম হলো মৌচাকে ঢিল। এছাড়াও অসংখ্য ছবিতে তিনি সুর সৃষ্টি করেছেন। দিনান্তের আলো, 3 অধ্যায়, মরণের পরে, শুভরাত্রি, আসিতে আসিও না, সবরমতী ইত্যাদি। এই সমস্ত ছবিতে তার অনবদ্য সুর তাকে প্রকৃত অর্থেই অমর করেছে। আজ আমরা আমাদের এই ছোট্ট পর্বটির মাধ্যমে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। দেখেছো কি বরষার ফাঁকে জোছনার চোখ জলে ভরে থাকে, দেখেছো কি সেই দুটি চোখ কিছু জানাতে ব্যাকুল। দেখোনি কি পাথরেও ফোটে ফুল, ভুল করেও মধুর হয় যে ভুল। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে নতুন পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।